গুরুদয়াল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত 2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আমি আমাদউদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো হিসাব। মানুষের দৈনন্দিন জীবনে থেকে শুরু করে পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক সকল ক্ষেত্রে এই হিসাবের প্রয়োজন। আমি সেই হিসাব এর বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সুবিধার্থে আমি পূর্বেই হোয়াইট বোর্ডে সংজ্ঞা লিখে দিয়েছি। আমি এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো উল্লেখ্য যে প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকেরই লক্ষ্য থাকে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশ করার পর উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার জন্য বিশেষ করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এটা টার্গেট থাকে। একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কখনো অঙ্ক আসে না, বেসিক জিনিস থাকে। অঙ্ক হয়তো গাণিতিক দু একটা বিষয় থাকে, কিন্তু এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বেসিক। এই জিনিসটা অবশ্যই তোমাদেরকে ভালো করে অনুধাবন করতে হবে। আমাদের পূর্ববর্তী ক্লাসে জনাব গোলাম রব্বানী স্যার অত্যন্ত সুন্দরভাবে তোমাদেরকে হিসাব সমীকরণ বিষয়টি পরিষ্কার করে বুঝিয়েছেন। আমি তার পরবর্তী আলোচনায় হিসাব অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করতেছি। আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি যে হিসাব কাকে বলে, তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, স্যার হিসাব তো বুঝি কিন্তু কীভাবে সংজ্ঞা বলবো। কিন্তু এই সুবিধার্থে দেখো, লক্ষ্য করো, হিসাব সাধারণ অর্থে জমা খরচ বা প্রাপ্তি পরিশোধ সংক্রান্ত আর্থিক বিবরণীকে হিসাব বলি। এটা অত্যন্ত সাধারণ একটা কথা যে জমা খরচ ও প্রাপ্তি পরিশোধ সংক্রান্ত তথ্যাবলী হলো হিসাব। কিন্তু আরও সংক্ষিপ্তভাবে যদি বলি, লেনদেনগুলোকে শ্রেণীবদ্ধ করে এবং সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। এগুলো অত্যন্ত সাধারণ বিষয়। কিন্তু আরেকটু বিশ্লেষণ করে যদি বলি, সমজাতীয় লেনদেনকে যথাযথ শিরোনামের অধীনে নির্দিষ্ট ছক অনুযায়ী সাজিয়ে লেখাকে হিসাব বলা হয়। এখন সমজাতীয় লেনদেন অর্থাৎ এটা একটু জিনিসটা বুঝতে হবে। মূল কথাটা হলো সমজাতীয় লেনদেনগুলোকে পৃথক পৃথক শিরোনামে সংক্ষিপ্তভাবে লিপিবদ্ধ করার নামই হলো হিসাব। অর্থাৎ কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন বিভিন্ন কাজে বিভিন্ন লেনদেন হয়, এইগুলাকে এই এক মাসে বলি, একদিনে বলি, এইগুলাকে সমজাতীয়, যেমন বেতন প্রদান, মাল ক্রয়, মজুরি প্রদান, বিদ্যুৎ বিল ইত্যাদি বিভিন্ন কাজে আমাদের টাকা পয়সা খরচ করতে হয়। এই ক্ষেত্রে শুধু সমজাতীয় অর্থাৎ বেতন খাতে কত টাকা হলো সেটা বেতন হিসাবে লিপিবদ্ধ করা, ক্রয় হিসাবে কত টাকা হলো সেটা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা। এই জন্য আমাদের এই হিসাব, তাহলে বোঝা গেছে এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারলাম সমজাতীয় লেনদেনগুলা পৃথক পৃথক শিরোনামে সংক্ষিপ্তভাবে সাজিয়ে লেখাকে হিসাব বলা হয়। এখন আমি পরবর্তীতে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, হিসাবের ছক। হিসাবের ছক কাকে বলে? কোনো লেনদেন সংগঠিত হওয়ার পর দ্বৈত সত্তা বিশ্লেষণ করে নির্দিষ্ট শিরোনামের অধীনে লিপিবদ্ধ করার জন্য যে ছক ব্যবহার করা হয় তাকে হিসাবের ছক বলা হয় বা হিসাবের কাঠামো বলে। এখানে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে দ্বৈত সত্তায় বিশ্লেষণ করে, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ বা হিসাবকার থাকে, প্রতিটি লেনদেনকে দুটি পক্ষে ভাগ করে যথাযথভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য যে ছক ব্যবহার করা হয় তাকে হিসাবের ছক বা কাঠামো বলে। এখন আমরা এই হিসাবের ছক নির্ণয় করার পদ্ধতি, বহুল প্রচলিত হিসাবের ছক দুইটি, একটা হলো টি-ছক মেথড বা সনাতন পদ্ধতি, একটা হলো আধুনিক পদ্ধতি বা চলমান জ্যার পদ্ধতি। দুইটা পদ্ধতি হয়, একটা হচ্ছে ট্রেডিশনাল মেথড আর একটা হচ্ছে যে আধুনিক পদ্ধতি বা চলমান জ্যার পদ্ধতি। এখন আমি তোমাদেরকে এই টি-ছক মেথডে এবং আধুনিক পদ্ধতিতে কিভাবে গড় করতে হয় তা তোমাদেরকে দেখাচ্ছি। টি-ছক মেথডের নমুনা। টি-ছক মেথডের হলো প্রতি পাশে চারটা চারটা করে, উভয় পাশে 8টি গড় থাকে। একটা হলো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা বাম পাশটাকে বলা হয় ডেবিট পাশ, ডান পাশটা হলো ক্রেডিট পাশ। তাহলে টি-ছক মেথডে টোটাল গড়ের সংখ্যা হলো 8টি, ডেবিট পাশে 4টি গড়, ক্রেডিট পাশে 4টি গড়, টোটাল হলো 8টি গড়।
এখন আমি আধুনিক পদ্ধতিতে ছকের নমুনা। উল্লেখ্য যে আধুনিক পদ্ধতিতে দুই প্রকারের গড় আছে, একটা হলো 3 গড়া ছক আর একটা হচ্ছে 4 গড়া ছক। 3 গড়া ছক কি? লক্ষ্য করো, তারিখ, বিবরণ, যাবতীয় পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স। 3 গড়া বলছে কেন? টাকার গড় 3টি, ডেবিট টাকা, ক্রেডিট টাকা আর ব্যালেন্সের গড়। এই জন্য বলছে যে 3 গড়া ছক। দেখো এই টিছক মেথডে আর আধুনিকের মধ্যে পার্থক্য শুধু তারিখ এবং বিবরণ, যাবতীয় পৃষ্ঠা, এটি কিন্তু একবারই লেখা আছে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা আর হলো ব্যালেন্স। তাহলে টাকার গড় 3টি থেকে এটাকে 3 গড়া বলা হয়। উল্লেখ্য যে এই গড়ের টিছক মেথডের ক্ষেত্রে ব্যালেন্স অর্থাৎ জের বাইর হবে কোনো একটা নির্দিষ্ট সময়ের শেষে, অর্থাৎ মাসান্তে বা একটা সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ের শেষে। আর এই চলমান জেরের প্রতিদিনের লেনদেনের কত টাকা উদ্বৃত্ত আছে সেটা সাথে সাথে বাইর হয়ে যাবে। 4 গড়া কি? 3 গড়ার মতোই, খালি পার্থক্য শুধু হলো এই যে ব্যালেন্সের গড়কে 2টা ভাগে ভাগ করা, অর্থাৎ ডেবিট টাকা, ক্রেডিট টাকার গড়। অর্থাৎ দেখো এই তারিখ, এই তারিখ, বিবরণ, বিবরণ, যাবতীয় পৃষ্ঠা, যাবতীয় পৃষ্ঠা, ডেবিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। এই ব্যালেন্সের গড়কে 2 ভাগে ভাগ করে এক অর্ধেক অংশকে ডেবিট টাকার গড় আর অর্ধেকটা ক্রেডিট টাকার গড়, এটি হলো। তাহলে বোঝা গেছে 3 গড়া আর 4 গড়া এই দুটার মাঝে তেমন কোনো পার্থক্য নাই। তাহলে এই দুটা হলো কি আধুনিক পদ্ধতিতে। অনেক বইয়ে এই 3 গড়া ছক আছে, আবার অনেক বইয়ে 3 গড়া নাই, শুধু 4 গড়া আছে। দুটোটা একই, যেভাবে পারা যায় তোমরা করতে পারবা। তাহলে টিছক মেথডে একটা নির্দিষ্ট সময়ের শেষে তার জের বাইর হয়, আর আধুনিক বা চলমান জের পদ্ধতিতে যেদিন যে লেনদেন হবে ওই লেনদেনের ব্যালেন্স তখনই তোমার উদ্বৃত্ত কত বা জের কত, ব্যালেন্স কত দেখা যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি এখন হিসাবের শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করছি। সনাতন পদ্ধতিতে সকল হিসাবের তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে হিসাবকে 3 ভাগে ভাগ করা হয়। সনাতন পদ্ধতিতে হিসাবকে 3 ভাগে ভাগ করা হয়। সম্পত্তিবাচক হিসাব আমি প্রথম বলছি। সনাতন পদ্ধতিতে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে হিসাবকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো ব্যক্তিবাচক হিসাব, 2 নম্বর সম্পত্তিবাচক হিসাব, 3 নম্বর নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। আমি বলতেছি ব্যক্তিবাচক হিসাব, পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত নামের সাথে কোনো হিসাব হয় তাহলে তাকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়। সালাম হিসাব, রহিম হিসাব, সাত্তার হিসাব। আমি এখানে সালাম হিসাব, সোনালী ব্যাংক হিসাব। সালাম হলো কোনো ব্যক্তিবাচক ব্যক্তির নাম এবং সোনালী ব্যাংক হলো প্রতিষ্ঠানের নাম। এই জন্য বলছি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত যত প্রকার হিসাব আছে সনাতন পদ্ধতিতে তাকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়। যেমন সালাম হিসাব কোন হিসাব? ব্যক্তিবাচক হিসাব। সোনালী ব্যাংক হিসাব একটা প্রতিষ্ঠানের নাম, যা ব্যক্তিবাচক হিসাব। এই ব্যক্তিবাচক হিসাবকে 2 ভাগে ভাগ করা হয়। দেনাদার বা প্রাপ্য হিসাব, পাওনাদার বা প্রদেয় হিসাব। আমরা আগে দেনাদার বলতাম, এখন আধুনিক পদ্ধতিতে তাকে প্রাপ্য হিসাব বলা হয়। এখন দেনাদার কাকে বলে? আমরা যদি, অর্থাৎ তোমরা নিজেকে ব্যবসায়ী মানুষ মনে করো, তোমরা যদি কারো নিকট বাকিতে বা ধারে পণ্য বিক্রয় করো তাহলে যার কাছে বিক্রয় করবা ওই ব্যক্তি হলো প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। যেমন রহিমের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, সেই রহিম হলো দেনাদার বা প্রাপ্য হিসাব। পাওনাদার হলো যদি আমরা, অর্থাৎ তুমি আমি যদি কারো নিকট থেকে ধারে পণ্য ক্রয় করি তাহলে ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান যে টাকা পাবে তাদেরকে বলা হয় তোমার পাওনাদার বা প্রদেয় হিসাব। যেমন রকিবের নিকট থেকে 10,000 টাকার মাল ক্রয় করা হলো বাকিতে। এখন রকিবের নিকট থেকে যার কাছ থেকে ক্রয় করছি, যারা আমার কাছে টাকা পাবে ওদেরকে বলা হয় পাওনাদার বা প্রদেয় হিসাব, অর্থাৎ রকিব হিসাব হলো প্রদেয় হিসাব। সম্পত্তিবাচক হিসাব, আমি সম্পত্তিবাচক হিসাব, আমরা যদি বলা হয় সম্পত্তি কাকে কোন জিনিস এটা আমরা সকলেই বুঝি। সম্পত্তিবাচক হিসাব হলো সাধারণতভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার সম্পদ, কলকবজা, যন্ত্রপাতি, আসবাবপত্র, এই সমস্ত হিসাবকে বলা হয় সম্পত্তিবাচক হিসাব। যেমন নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, কলকবজা হিসাব, যন্ত্রপাতি হিসাব বা সুনাম হিসাব, এইগুলো হলো সম্পত্তিবাচক হিসাব। নামিক বা আয় ব্যয় হিসাব, সমস্ত প্রকার আয় ব্যয়, লাভ লোকসান জাতীয় হিসাবকে নামিক বা আয় ব্যয়বাচক হিসাব বলা হয়। ইংলিশে বলা হয় নমিনাল অ্যাকাউন্ট। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আয়ের খাতগুলাকে
লিখে দিচ্ছি আয়ের খাত ব্যয়ের খাত। আয়ের খাত আছে কি, যে সমস্ত খাত যে সমস্ত জায়গায় লেনদেনের কারণে আয় হয়, যেমন বিক্রয়, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা, বিনিয়োগের সুদ, এগুলো হয়েছে আয়ের খাত। ব্যয়ের খাত খরচের খাতগুলা, মজুরি, বেতন, বাড়ি ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পরিবহন, মাল ক্রয়, এগুলো হলো ব্যয়ের খাত। লাভের খাত যে সমস্ত লেনদেনের কারণে ব্যবসায় লাভ হয়, যেমন আসবাবপত্রের বিক্রয়জনিত লাভ, আমি আরো বলতে পারি চালানি কারবারের বিক্রয়জনিত মুনাফা। ক্ষতির খাত হলো আগুনে বিনষ্টজনিত ক্ষতি অথবা আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি। এগুলো হলো সনাতন পদ্ধতিতে। তাহলে আমরা মূল থিম হলো সনাতন পদ্ধতি হিসাব হলো 3 প্রকার: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নমিনাল অ্যাকাউন্ট বা নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। তাহলে আমরা ইতিমধ্যে বুঝতে পারছি, কিন্তু এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ বা চলমান যে পদ্ধতিতে। আসলে আমরা কিশোরগঞ্জের মানুষ এই ট্রেডিশনাল মেথড বা সনাতন পদ্ধতি আধুনিক পদ্ধতি একই। কিশোরগঞ্জের মানুষ আগে বলতো এই আউহাইন বৌহাইন উটকাইন, আর এখন বলে মডার্ন সিস্টেম, আসেন বসেন উঠেন। এই কথাটাই হলো সাধারণতভাবে আধুনিক পদ্ধতিতে। আমাদের হিসাব বিজ্ঞানও বাস্তব জীবনের সাথে মিল। আধুনিক পদ্ধতিতে সম্পদ হিসাব, দায় হিসাব, মূলধন হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। সম্পদ সাধারণতভাবে সমস্ত প্রকার কলকবজা, যন্ত্রপাতি, আসবাবপত্র, অর্থাৎ দীর্ঘদিন যে সমস্ত সম্পদ আমার ব্যবসায় থাকবে, যে সমস্ত বস্তুগত দ্রব্য সামগ্রী যা দীর্ঘদিন ব্যবসায় ব্যবহার করব এবং ব্যবসায় মুনাফা অর্জনে সাহায্য করবে, এগুলো হলো সম্পত্তিবাচক হিসাব। যেমন দীর্ঘদিন ব্যবসায় কলকবজা, যন্ত্রপাতি, আসবাবপত্র। দায় হিসাব অর্থাৎ যদি আমাদের কাছে কেউ যদি টাকা পয়সা